সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই বিভিন্ন নাম সামনে এলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনা থেকে সরে যাওয়ার পর ইউনূসের নামটা এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কিন্তু কেন? একজন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধানকে কেন হঠাৎ করে বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইবে? তো রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে অলংকৃত হলেও সেখানে ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব থাকলে পশ্চিমা বিশ্ব এবং তার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আস্থা ফিরে আসবে। সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে বেকায়দায় ফেলতে জামাত জোট থেকে কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম তিনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বা তাকে জামাত প্রার্থী করেছে। কর্নেল অলি কেন রাষ্ট্রপতি প্রার্থী? এর সপক্ষে কোনো দলিল, কোনো যুক্তি, কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে এরকম না, গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। হোক না হোক আমরা তো তাকে ভোট দিচ্ছি, এই ব্যাপারটা বুঝাইবার জন্যই ওনাকে দাঁড় করাইছে। ফেল করুক, কি যায় আসে, কিন্তু ইতিহাসের পাতা তো লেখা থাকলো কারা কারা দাঁড়াইছিল এই 2026-এ রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করার জন্য। ওই জিনিসটা তো রাইখা দিল রেকর্ডে, তাই না? এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বলপত্র শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রাজনীতিতে গত 3 দশক ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে। রাষ্ট্রপতি নির্বাচন মানে একটা আনুষ্ঠানিকতা। সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনে যাবেন। কিন্তু 2026 সালের আগস্টে দাঁড়িয়ে সেই অলিখিত নিয়মটা হঠাৎ করে আর নিয়ম থাকছে না, যেটা সংসদের করিডোর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবাইকে একটাই প্রশ্ন করাচ্ছে, এবার কি ইতিহাস অন্য পথে হাঁটবে? গল্পের শুরুটা গত শনিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন নির্বাহী পরিষদের বৈঠক চলছে, তখন বাইরে থেকে কেউ আঁচও করতে পারেনি ভেতরে কত বড় একটা সিদ্ধান্তের জন্ম হচ্ছে। দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকায় থাকা জামায়াত এবার সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রার্থী যে কেউ নন, তিনি হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। খবরটা প্রথমে বিশ্বাসী হয়নি অনেকের, কারণ রাজনীতির পুরনো ফাইল ঘাটলে দেখা যাবে এই অলি আহমেদের সঙ্গে জামায়াতের সম্পর্কের ইতিহাসটা মোটেও মসৃণ ছিল না। 80-র দশক থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 22 বছর অলি আহমেদ ছিলেন বিএনপির সবচেয়ে প্রভাবশালী নীতি নির্ধারকদের একজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। 1991 সালের বিএনপি ক্ষমতায় আসার পর যোগাযোগ মন্ত্রী, আবার 1996 সালের 15 ফেব্রুয়ারির স্বল্পস্থায়ী সরকারে কৃষি ও পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই মানুষটার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে যায় 2001 সালে। চট্টগ্রাম 14 আসনে জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে তার যে তীব্র বিরোধ তৈরি হয় সেটা আর কখনোই মেটেনি। ওই নির্বাচনে চট্টগ্রাম 13 থেকে তিনি জিতলে 14 আসনে জামায়াত প্রার্থীর কাছে হেরে যান। এরপর বিএনপি জামায়াত জোট ক্ষমতা এলেও মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। সেই অভিযান, সেই ক্ষোভ থেকে 2006 সালের 26 অক্টোবর বিএনপি সরকারের শেষ সময়ে তিনি দল থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন। আজ 2 দশক পর সেই জামায়াতই তাকে রাষ্ট্রপতি প্রার্থী করছে। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছুই নেই, এর চেয়ে বড় উদাহরণ আর বা কি হতে পারে? এখন প্রশ্ন হলো, জামায়াত কেন এই ঝুঁকিটা নিল? সংবিধান বলছে রাষ্ট্রপতি হতে হলে সংসদে অন্তত 175 জন সংসদ সদস্যের ভোট লাগবে। বর্তমানে ত্রয়োদশ সংসদের চিত্রটা একটু দেখা যাক। মোট আসন 349, এর মধ্যে বিএনপির হাতে আছে 247 জন সদস্য, আর জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের হাতে আছে প্রায় 90 জনের একটি বড় ব্লক। বাকি 8টি ভোট আছে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং স্বতন্ত্র ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের হাতে। অঙ্কের হিসাবে বিএনপি অনেক এগিয়ে, কিন্তু রাজনীতি তো শুধু অঙ্ক নয়। 1991 সালের কথা মনে আছে? সেবার বিএনপি ও জামায়াতের যৌথ সমর্থনে আব্দুর রহমান বিশ্বাস মাত্র 172 ভোট পেয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন, আর আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী ভোট পেয়েছিলেন 92। এরপর থেকে আর কোনোবার বিরোধী দল প্রার্থী দেয়নি। সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জামায়াত এবার
সেই 34 বছরের রেওয়াজ ভাঙতে চাইছে। তারা জানে তারা জিতবে না, কিন্তু তারা একটা বার্তা দিতে চায় সংসদটা এখন আর একতরফা নয়। এই ঘোষণার পর সবচেয়ে বেশি চাপে পড়েছে ক্ষমতাসীন বিএনপি। দলের ভেতরে এখন 2টি মনোনয়ন ফর্ম কেনা হয়েছে, আর ভেতরে চলছে রুদ্ধতার বৈঠক। আলোচনায় প্রথম যে নামটি আসছে তিনি হলেন বর্তমান স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি গত কয়েক মাসে যেভাবে ত্রয়োদশ সংসদকে প্রাণবন্ত অনেকটা নিরপেক্ষভাবে পরিচালনা করছেন তাতে অনেকেরই প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখনই বিএনপির জন্য একটা কঠিন সিদ্ধান্ত। হাফিজ উদ্দিনের মতো একজন গ্রহণযোগ্য মানুষকে স্পিকারের চেয়ার থেকে সরিয়ে বঙ্গভবনে নিয়ে গেলে সংসদ আবার অভিভাবকহীন হয়ে পড়বে। স্পিকারের পদে তার যে নিরপেক্ষ ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা দলের জন্য দীর্ঘমেয়াদী বেশি লাভজনক। তাকে সরিয়ে দিলে বিরোধী দলীয় হাতে সরকারের সমালোচনার একটা বড় অস্ত্র তুলে দেওয়া হবে। আর ঠিক এই জায়গা থেকেই দ্বিতীয় নামটি ভেসে আসে, আর সেই নামটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনা থেকে সরে যাওয়ার পর ইউনূসের নামটা এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কিন্তু কেন? একজন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধানকে কেন হঠাৎ করে বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইবে? উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতির গভীরে। আপনারা যারা বাজারের খবর রাখেন তারা জানেন দেশের অর্থনীতির এখন কি অবস্থা। ঘরে ঘরে গ্যাসের সংকট, দিনে কয়েক ঘন্টা লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর সবচেয়ে বড় কথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে টানাটানি। সরকার IMF এর কাছে ঋণের জন্য বারবার গিয়ে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না, বিদেশি বিনিয়োগও আশানুরূপ নয়। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভালো মানুষের কথা আলোচনায় আসা অস্বাভাবিক নয়। তার সমর্থকরা বলেন তিনি যখন প্রায় 5 মাস আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়েছিলেন তখন রিজার্ভ প্রায় $33 বিলিয়ন রেখে গিয়েছিলেন, যা তার দায়িত্ব নেওয়ার সময় $19 বিলিয়ন আশপাশে ছিল। তারা আরও বলেন তিনি 6 মাসের মধ্যে মজুদ খাদ্য রেখে গিয়েছিলেন। এই যুক্তিতে তাদের বক্তব্য হলো রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে অলঙ্কৃত হলেও সেখানে ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব থাকলে পশ্চিমা বিশ্ব এবং তার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আস্থা ফিরে আসবে। কিন্তু এই যুক্তির বিপরীত পিঠও আছে এবং সেটা বেশ শক্তিশালী। সমালোচকরা প্রশ্ন তুলেছেন ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসালে দেশের রাজনৈতিক ভারসাম্য কী হবে? কেউ কেউ তাকে পশ্চিমা ঘনিষ্ঠ বলে অভিহিত করছেন, কেউ বলছেন তার উপস্থিতি দেশের কৌশলগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্নটি আসছে দিল্লি থেকে। বিশ্লেষকদের একাংশ মনে করেন ভারত কখনোই বঙ্গভবনে এমন একজন স্বাধীন ও আন্তর্জাতিকভাবে প্রভাবিত ব্যক্তিকে দেখতে চাইবেন না যাকে সহজে চাপে রাখা যায় না। তাদের আশঙ্কা এমন একজন রাষ্ট্রপতি থাকলে ভবিষ্যতে জরুরি অবস্থা বা অন্য কোনো রাজনৈতিক পুনর্বাসনের পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে এই দিল্লির জন্য। তাহলে বিএনপি কি করবে? এখানেই আসল খেলা। বিএনপির হাইকমান্ডের সামনে এখন 3টি রাস্তা। প্রথমত, তারা যদি মেজর হাফিজউদ্দিনকে রাষ্ট্রপতি করে তাহলে তারা সংসদের ভেতরে নিরপেক্ষতার বার্তা দেবে, কিন্তু অর্থনৈতিক সংকটের সমাধানে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সুযোগ হারাবে। দ্বিতীয়ত, তারা যদি ডক্টর ইউনূসকে সামনে আনে তাহলে হয়তো জামায়াত সম্মানের খাতিরে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেবে এবং বিএনপি একটা সর্বদলীয় গ্রহণযোগ্যতার গল্প তৈরি করতে পারবে। কিন্তু দলের ভেতরের একটি বড় অংশ এবং প্রতিবেশী দেশের অস্বস্তি তাদের সামলাতে হবে। আর তৃতীয়ত, তারা যদি কর্নেল অলি আহমেদের বিপরীতে নিজেদের কোনো একনিষ্ঠ দলীয় নেতাকে দাঁড় করায় তাহলে ভোটে তারা জিতবে ঠিকই, কিন্তু এই নির্বাচনটাই ইতিহাসে লেখা থাকবে সবচেয়ে বিভক্ত ও বিতর্কিত নির্বাচন হিসেবে। আজকের এই পরিস্থিতি আসলে হঠাৎ করে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল মিশ্রণ। জামায়াতের এই চালটা শুধু একটি প্রার্থী ঘোষণা নয়, এটি বিএনপিকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া। তারা বিএনপিকে বাধ্য করছে তাদের নিজেদের ভেতরের দ্বন্দ্বগুলো সামনে আনতে। শেষ পর্যন্ত কে পড়বেন বঙ্গভবনের মুকুট? কর্নেল অলি আহমেদকে পারবেন তার পুরনো দলকে চমকে দিতে, নাকি মেজর হাফিজউদ্দিন স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়ে নতুন ইতিহাস গড়বেন, নাকি সব হিসাব নিকাশ উল্টে দিয়ে ডক্টর ইউনূসই ফিরে আসবেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে? উত্তরটা এখনও কারো জানা নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, 1991 সালের পর এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না, এটি হতে যাচ্ছে ক্ষমতা, অর্থনীতি, ভূ রাজনীতি এবং সবচেয়ে বড় দাবা খেলার একটি বোর্ড। আর এই খেলার প্রতিটি চালের দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিএনপির পক্ষ থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও আজ সারাদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল 2 জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, রুহুল কবির রিজভী এবং মনি। এই 2 জনের মনোনয়ন সংগ্রহের কথা মোটামুটি সারাদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু তারা কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য, এই বিষয়টি জানা যাচ্ছিল না। অপরদিকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে আজ সারাদিন বৈঠক শেষে 11 দলীয় জোট তারা এই সিদ্ধান্ত নিয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত মীর বিক্রম অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। এর কিছুক্ষণ পরেই নাটকীয়তা শেষ করে বিএনপির পক্ষ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো। তিনি হবেন বিএনপির পক্ষ থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা 2 জনকে পেয়ে গেলাম সারাদিনের জল্পনা কল্পনার শেষে, অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এখানে কে নির্বাচিত হবে আর কে হবে না এটা বোঝা কথা, জানা কথা। কারণ যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করবে
জাতীয় সংসদের যে 300 জন সংসদ সদস্য আছে এরা, তাহলে এখানে বিএনপির আসন 211টি, জামাতের 68টি, বোঝাই যাচ্ছে। এখন এই বোঝা যাওয়ার পরেও জামাত এখানে কর্নেল অলি আহমেদকে কেন রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য সামনে এগিয়ে দিল? এর আগে কি এই নজির আছে? হ্যাঁ, এর আগে আরেকবার এরকম হয়েছিল 1991 সালে। ওই সময় বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো, বিরোধী দল ছিল তখন আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বদরুল হায়দার চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে 80 ভোটে তিনি হেরেছিলেন। 1991 সালের পরে 2026 সালে এসে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটি দোষের কিছু না, সংসদীয় গণতন্ত্রে এটি ইতিবাচক। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরেই নেওয়া যায়, তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে, না হলে কি হবে, একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে, অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত তো রাজাকারের দল, একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরেও তিনি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। এটা যেমন বিএনপির পক্ষ থেকে খুব জোরে সোরে প্রচার চালানো হচ্ছে। এখন কথার পিঠে তো কথা থাকে। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে দুইটা লাভ। নাম্বার 1, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনো ভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই, তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে এই যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100-এ 100 পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম, আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন, আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি। এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাট করলে কাট, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া। যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না। গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে, ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম, বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে, আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এ ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যিনি এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত। তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে, এবং ওই জোর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে
পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল, এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না, কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যে যাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম ঘোড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয় নাই। তিনি প্রথম হতে যাচ্ছেন যিনি চরমভাবে বামপন্থী, বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়েই গেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন প্রচন্ড ভাবে সারা বাংলাদেশে হইচই শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, তখন তারা ওইটা কেটে দিল। কেটে দেওয়ার পরেই তারা কি করলো, দৌড়ায় গিয়ে তার পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছেপে ফেললো। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নেই। বাংলাদেশকে যদি তারা ভারতের হাতে তুলেও দেয় তাতেও তাদের কোনো সমস্যা নেই, এটা তারা খুব ভালো করে জানে। যার কারণে ওইখানে যে ক্যাপচার করে ফেললো, ভবিষ্যতেও তারা করবে। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাই স্বাভাবিক, তিনিই হবেন। হলে পরে প্রথম আলো, ডেইলি স্টার, এই গং আরো শক্তিশালী হবে, বাংলাদেশের বামপন্থার হাত আরো বেশি শক্তিশালী হবে। তখন তারা এদেশে ওই যে আগে যে জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, যে দক্ষিণপন্থা, ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো দক্ষিণপন্থা বলে চরম ভীতু। দক্ষিণপন্থা ভয় মানেই ইসলাম ফোবিয়া, সে প্রচন্ড ভাবে ইসলাম ফোবি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামী 23তম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন, তিনি ডিরেক্ট একজন বামপন্থী, যিনি দক্ষিণপন্থার ব্যাপারে চরমভাবে ভীতু, এবং যিনি বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এই যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট আছে, এইগুলোর হাত শক্তিশালী হবে। এবং এরা আবার ওই শেখ হাসিনা না থাকার পরেও শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী লোকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বয়ান তৈরি করে তাদেরকে কোন ঠাসা করা হয়েছিল, আবার এরকমের একটা অবস্থা বাংলাদেশে তৈরি হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।